আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি অপারেটিং সিস্টেমের ভিডিও টিউটোরিয়াল সিরিজে। গত লেকচারে আমরা প্রায়োরিটি শিডিউলিংয়ের একটি প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তারই আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আমি এখানে প্রশ্নটি লিখে রেখেছি যে এখানে আমার পাঁচটি প্রসেস দেওয়া রয়েছে এবং তাদের অ্যারাইভেল টাইম, বার্স্ট টাইম এবং তাদের প্রায়োরিটি দেওয়া রয়েছে। এবং আরেকটি পয়েন্ট এখানে যেখানে বলা হয়েছে যেই প্রসেসের প্রায়োরিটি নাম্বার যত বেশি সেটার প্রায়োরিটি তত বেশি। অর্থাৎ আগে যেমন আমরা দেখেছিলাম যে যার প্রায়োরিটি নাম্বার কম অর্থাৎ 0, 1 তাদের প্রায়োরিটি বেশি, বাট এখানে আমরা দেখব যাদের ভ্যালু সবচেয়ে বেশি তাদের প্রায়োরিটি কী হবে সবচেয়ে বেশি হবে। যেমন আমরা যদি দেখি এখানে সবচেয়ে ভ্যালু কম হলো P1-এর, তার মানে সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি কি P1-এর। আর সবচেয়ে ভ্যালু বেশি হলো P4 P5-এর, তার মানে সবচেয়ে বেশি ভ্যালু বেশি প্রায়োরিটি কার P4 এবং P5-এর। তো সর্বপ্রথমে আমরা যে কাজটি করব যে প্রথমে একটি গান্ট চার্ট তৈরি করে ফেলবো। আচ্ছা, তো 0 টাইমে আসি আমি আমার এখন অ্যারাইভেল টাইম 0। আচ্ছা, সিপিইউ টাইমটা 0। আচ্ছা, 0 টাইমে আমরা দেখি 0 সময় কিন্তু আমার P1 ছাড়া আমার অন্য কোনো কিছু অ্যাভেলেবেল নাই, যার প্রায়োরিটি 2, অর্থাৎ প্রায়োরিটি কিন্তু সবচেয়ে লো। এখানে কিন্তু প্রায়োরিটি সবচেয়ে লো কার P1 প্রসেসে। তো আমি এখানে P1 দিলাম। P1-এর বার্স্ট টাইম কত 5, সে কিন্তু সম্পূর্ণ টাইমটাই নিবে এখানে 0 থেকে 4। এখন এই যে মাঝখানে 1, 2, 3 রয়েছে, এই সময়গুলোতে কিন্তু আমি দেখব না যে আর আমার থেকে হায়ার প্রায়োরিটির কেউ এসেছে কিনা। লক্ষ্য করলে দেখবেন যে 4-এর ভিতর 0 থেকে 4-এর ভিতর কিন্তু আমার সব প্রসেস চলে এসেছে। 0, 1, 2, 3, 4 অ্যারাইভেল টাইম দেখলে আমরা বুঝতে পারবো P1 থেকে P5 অ্যাভেলেবেল এবং P1-এর থেকে হায়ার প্রায়োরিটিরও কিন্তু প্রসেস আমার কাছে এসেছে, বাট আমি তাদেরকে নিচ্ছি না। কেন আমি তাদেরকে নিচ্ছি না? কারণ আমাকে বলে দেওয়া আছে যে এইটা কি নন প্রিএমটিভ, অর্থাৎ কোনো একটা প্রসেস যখন কাজ করবে তখন সে কোনোভাবেই তার সিপিইউ ছেড়ে দেবে না যতক্ষণ না পর্যন্ত তার কাজ শেষ হচ্ছে। অর্থাৎ যত হায়ার প্রায়োরিটিরই লোকজন আসুক না কেন, যত প্রসেসই আসুক না কেন, তাকে আমি সিপিইউ ছেড়ে দিব না যতক্ষণ না আমার কাজ হচ্ছে। তাহলে P1 ক্যাপচার করলো, P1 রিলিজ করলো কোন টাইমে 4। আচ্ছা, 4-এ এখন আমার কাছে আসে দেখব কি আমার P2, P3, P4, P5 সব প্রসেস কী হয়ে গেছে অ্যাভেলেবেল হয়ে গেছে। আচ্ছা, এখন আসি P1-এ কাজ শেষ, তো আমার ম্যাক্স প্রায়োরিটি কার আমি এখানে লক্ষ্য করলে দেখব 3, 4। ম্যাক্স প্রায়োরিটি কিন্তু 4-এরও আছে 5-এরও আছে, দুইটাই সেম। আমরা বলেছিলাম যখন টাই হয়ে যাবে তখন আমি কাকে নিব, যে আগে এসেছিলো তাকে নিব। সবার আগে এসেছিলো কে P4, আমি P4 নিলাম। P4-এর বার্স্ট টাইম কত 5, তাহলে 4 আর 5 যোগ করলে কত হবে 9। আমি মাঝখানে আর কোনো কিছু বিবেচনাই করব না। নন প্রিএমটিভ হলে এটাই সুবিধা, মাঝখানে কোনো কিছু বিবেচনা করার দরকার নাই। যে প্রসেস নেব সেটা কমপ্লিটলি এক্সিকিউট করে দেব। আচ্ছা, 9 হয়ে গেল। তাহলে P1-এ কাজ শেষ, P4-এর কাজ শেষ। আর এর বাদ বাকি এটাকে যদি আমি কাটে দেই তাহলে কিন্তু এখনও কিন্তু 5 বাকি থাকে, কারণ 5-এর প্রায়োরিটি কি ম্যাক্সিমাম। তাহলে আমি এখানে নিলাম কি P5। 5-এর বার্স্ট টাইম কত 2, 5-এর বার্স্ট টাইম 2, তো 9-এর সাথে 2 যোগ করলে কত হবে 11। তারপরে আসি হলো আমাদের নেক্সট প্রায়োরিটি কার রয়েছে P3। এগুলো তো সব অ্যাভেলেবেল হয়ে গেছে আমার অ্যারাইভেল টাইমগুলো যেহেতু আমি পার করে এসেছি সবার। আচ্ছা, P3 তাই না, P3 প্রায়োরিটি নেক্সট আমার। তাহলে P3 বার্স্ট টাইম কত 11, তাহলে 11-এর এখানে কত হবে 11 + 1 হবে 12। তারপরে আসি আমরা P3 হওয়ার পরে কার হচ্ছে P3-র পরে P3 কাজ শেষ, অনলি 2 বাকি থাকতেছে তাই না। তো আমি নিলাম P2-কে। P2-এর বার্স্ট টাইম কত 3, তাহলে 12 + 3 হলো কত 15। 12 + 3 হলো 15। আচ্ছা, এখন আমরা টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইমটা বার করব। আচ্ছা, তাহলে আমরা আগে দেখি টার্ন অ্যারাউন্ড টাইমটা আগে বার করে নিই। টার্ন অ্যারাউন্ড টাইম মানে কি কমপ্লিশন মাইনাস অ্যারাইভাল, তাই না। তাহলে আমি লিখি P1, P2, P3, P4, P5। আচ্ছা, এখন আসি আমরা P1-এর কমপ্লিশন কখন হয়েছে 4-এ, P2-এর কমপ্লিশন হয়েছে 9-এ, দেখলেই বুঝতে পারবো আমরা। তারপরে আসি হয়ে গেল P3-র কমপ্লিশন হয়েছে 12-এ, P4-এর কমপ্লিশন হয়েছে 9-এ। সরি, এখানে আমি এখানে ভুল লিখেছি, P2-এর কমপ্লিশন হয়েছে 15 হবে এটা, আর P3 12, ঠিক আছে। আর P5-এর কমপ্লিশন হয়েছে কখন 11-এ, তাই না। P5 কমপ্লিশন হয়েছে 11। আচ্ছা, এটা থেকে আমি কী বিয়োগ দেবো অ্যারাইভাল কত P1-এর অ্যারাইভাল 0,
P12 অ্যারাইভাল 1, P3 অ্যারাইভাল 2, P4 অ্যারাইভাল 3, P5 এর অ্যারাইভাল 4। বিয়োগ করলে কত থাকতেছে এখানে? 4, 14, 10, 6 আর এখানে কত? 7, তাই না? তো এখানে আমি কি টার্ন অ্যারাউন্ড টাইমগুলো পেয়ে গেলাম। আচ্ছা, এখন টার্ন অ্যারাউন্ড টাইম থেকে যদি আমি বার্স্ট টাইম বিয়োগ দিই তাহলে আমি কী পাবো? টার্ন অ্যারাউন্ড টাইম থেকে যদি আমি বার্স্ট টাইমগুলো বিয়োগ দিই তাহলে পাবো ওয়েটিং টাইম। তাহলে বার্স্ট টাইমগুলো আমরা একবার বিয়োগ দিয়ে দেখি তো। আচ্ছা, প্রথম P1 এর বার্স্ট টাইম হলো 4, P1 এর বার্স্ট টাইম 4, P2 এর বার্স্ট টাইম 3, আর সরি P2 এর বার্স্ট টাইম 3, আর P3 এর বার্স্ট টাইম হলো 4, আর হলো P4 এর বার্স্ট টাইম হলো সরি আমি এখানে আবার প্রায়োরিটিগুলো দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আরেকবার হিসাব করি আমরা প্রথম থেকে। তো P1 এর বার্স্ট টাইম হলো এটা 4, এটা ঠিক ছিল। আর P2 এর বার্স্ট টাইম হলো 3, এটাও ঠিক ছিল। আর P3 এর বার্স্ট টাইম হলো কত? P3 এর বার্স্ট টাইম হলো 1, এখানে আমি ভুল করেছিলাম। P3 এর বার্স্ট টাইম হলো 1, আর P4 এর বার্স্ট টাইম হলো 5, P5 এর বার্স্ট টাইম হলো 2। আচ্ছা, এখন আমি এইখানে যে নীলকালিতে লিখেছি কি ওয়েটিং টাইমটা, তাই না? ওয়েটিং টাইমটা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখতে পারবো যে P1 এর ওয়েটিং টাইম 0, P1 এর ওয়েটিং টাইম 0। তাহলে P2 এর ওয়েটিং টাইম কত হচ্ছে? 14 থেকে 3 বাদ দিলে 11, 10 থেকে 1 বাদ দিলে 9, আর 6 থেকে 5 বাদ দিলে 1, 9, আর 7 থেকে 2 বাদ দিলে হবে 5। আচ্ছা, তাহলে এগুলো কী পেলাম আমি? ওয়েটিং টাইম। আমরা যদি এখন টোটাল করি, সবগুলো একসাথে করি, আপনারা আলাদা করে করবেন, আমি জাস্ট তাড়াতাড়ি করার জন্য এভাবে করলাম। 4 + 14 + 10 + 6 + 7, তাহলে এখানে টোটাল আসতেছে আমার 41। এটাকে আমি ভাগ দিব কত দ্বারা? এভারেজ করতে গেলে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম 41কে ভাগ দিব 5 দ্বারা, হচ্ছে কত? 8.2। আর এইটা আমি কী লিখেছিলাম? ওয়েটিং টাইম, তাই না? তাহলে 11 + 9 + 1 + 5, 26, টোটাল 26। তাহলে এভারেজ হচ্ছে 26 ভাগ 5, 5.2 মিলি সেকেন্ড। তো আশা করি এক্সাম্পলটি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা আরেকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব প্রায়োরিটি শিডিউলিংয়ের। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।